আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সাথে আছি জ্যোতি সরওয়ার। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ, আমরা কথা বলবো তার সাথে। নিয়াজ, ইজতেমা ময়দানে কেমন পরিস্থিতি এখন দেখছেন, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। এখন আসলে আপনার একটু রোদ উঠে গেছে এবং কুয়াশা যে সকাল থেকে ছিল সেটি আসলে কেটে গেছে। এবং আপনাকে একটু বলে রাখি যে ইজতেমা ময়দানে কিন্তু এখন সবাই আসলে জোহরের নামাজের যে প্রস্তুতি সেটি তারা নিচ্ছেন আর এবং যে রান্না বান্নার যে ব্যবস্থা করা দরকার সেটি আসলে তারা করছেন, সে কাজেও আসলে অনেকে ব্যস্ত রয়েছেন। এবং সেই সাথে সাথে কিন্তু আসলে খিট্টা যে আসলে আলোচনা এবং যে তালিম নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আসলে চলছে। এবং সকাল 10টা নাগাদ কিন্তু যে আপনার ভারতের যে মাওলানা আহমেদ হোসেন তিনি কিন্তু আসলে বয়ান করার কথা রয়েছিল এবং তিনি কিন্তু বয়ান করেছেন। এবং সেই সাথে এখন আসলে খিত্তা যে আলোচনাগুলো চলছে সেটি হলো এই 2 দিন ইজতেমা আসলে কিভাবে মুসল্লিরা কাটাবেন এবং কি ধরনের আচার অনুষ্ঠান তারা পালন করবেন সেই বিষয়ে আসলে তারা তালিম নিচ্ছেন। খিত্তার যারা জিম্মাদার রয়েছে সেই জিম্মাদাররা আসলে সে বিষয়ে আলোচনা করছেন। এবং আপনাকে একটু বলে রাখি, এই বিশ্ব ইজতেমার যে 58তম বিশ্ব ইজতেমা এই দ্বিতীয় পর্বের প্রথম দিন আজকে, যদিও আজকে কিন্তু ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যে দিয়ে এটা শুরু হয়নি, এটি কিন্তু আসলে খিত্তা আলোচনাই কিন্তু চলছে এবং এর মধ্যে থেকে এটা প্রথম শুরু হয়। এবং আমরা যতদূর জেনেছি যে আসলে এই আমবয়ানটি আসলে জোহরের নামাজের পরে শুরু হওয়ার কথা। এবং সেই সাথে কিন্তু আসলে এইবারের ইজতেমায় কিন্তু প্রায় 40টি খিত্তা প্রস্তুত করা হয়েছে এবং সেই 40টি খিত্তায় কিন্তু প্রায় আপনার সারা দেশের প্রায় 22টি জেলা এবং প্রায় বিদেশি মেহমানরা প্রায় 3050 জন বিদেশি মেহমান কিন্তু এখানে রয়েছেন। এবং আপনাকে একটু বলে রাখি, এই বিদেশি মেহমানরা কিন্তু আপনার প্রথম পর্বে যে ইজতেমায় যারা ছিলেন তারাই কিন্তু আসলে আপনার এখনো থেকে গেছেন এবং তারাই আবার এই দ্বিতীয় পর্বের ইজতেমা শেষ করে তারপরে তারা যার যার দেশে ফিরে যাবেন। এবং কয়েকজন বিদেশি মেহমান আসলে এখানে এই বাংলাদেশেই থেকে যাবেন এবং বাংলাদেশে আসলে মুসল্লিদের সাথে তারা দিন প্রচারের কাজে নিয়োজিত হবেন। এবং 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 তারা আপনার বাংলাদেশি যারা মুসল্লি রয়েছেন তাদের সহযোগিতায় তারা বিভিন্ন যে আপনার চিল্লাগুলো রয়েছে বা আপনার 3 দিনের যে জামাত রয়েছে সেই জামাতে তারা আসলে ছোট ছোট জামাত করে তারা বের হবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। সেই সাথে কিন্তু বাংলাদেশের যেসব আপনার মুসল্লিরা রয়েছেন, তাবলিগের যারা সাথী রয়েছেন, তারাও আসলে 3 দিনের যারা জামাত এবং সেই সাথে আপনার যে 3 চিল্লা বা 1 চিল্লা এবং 2 চিল্লা এরকম করে ছোট ছোট করে জামাত করে আপনার তারা বের হবেন দেশের বিভিন্ন প্রান্তে। এবং তাবলিগের যে কাজগুলো রয়েছে 6টি কাজ, সেই কাজগুলো আসলে তারা করবেন এবং তারা আসলে ইসলামের যে প্রচার এবং আপনার যে নামাজ যেন ঠিক মতো পড়া হয় এবং ইবাদত বন্দেগী যেন আল্লাহর ইবাদত বন্দেগী যেন আসলে তারা করেন, এমনটি আসলে তারা আসলে আপনার এই কাজগুলো তারা করে যাবেন। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে এবারের যে দ্বিতীয় পর্বের ইজতেমা এটি কিন্তু আসলে কোনো ধরনের বিরতি ছাড়াই কিন্তু এবারই প্রথম জুবায়েরপন্থীদের ইজতেমা 2 পর্বে অনুষ্ঠিত হচ্ছে। এবং সাতপন্থীরা কিন্তু আসলে ইজতেমা শুরু করবেন আপনার প্রায় আগামী 14ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত তাদের ইজতেমাটি অনুষ্ঠিত হবে। এবং এখানে একটু বলে রাখি যে এই এবার ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু আপনার বেশ আপনার নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আসলে র্যাব পুলিশের ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। এবং সেই সাথে সাথে যে পয়নিষ্কাশনের আসলে ব্যবস্থা নিয়ে আসলে বারবার যে আসলে আমরা অভিযোগ শুনে এসেছি, বারবার আসলে একই অভিযোগ যে পয়নিষ্কাশনের ব্যবস্থা পর্যাপ্ত নেই এবং সেটি আসলে আপনার জন্য তারা আসলে বলেছেন যে মুসল্লিরা যে পয়নিষ্কাশনের ব্যবস্থা যেন আরো বাড়ানো হয় এবং সেই সাথে যেন আরো ভালো ব্যবস্থা করা হয়, এমনটি আসলে তারা জানিয়েছেন। তবে আমরা যেটি দেখেছি প্রথম ইজতেমায় সময় যে আসলে যে ধরনের লোক হয় তার দ্বিতীয় ইজতেমা আসলে তার একটু কম থাকে, কিন্তু এবারে আমরা দেখছি আসলে দ্বিতীয় ইজতেমা তো আসলে লোক সংখ্যা কিন্তু একেবারে কম নেই এবং লোক সংখ্যা বেশ সরব রয়েছে। এবং আপনার এখানে যারা মুসল্লিরা রয়েছেন তারা বলছেন যে এখান থেকে আসলে তারা দিনের শিক্ষা নিয়ে তারা বের হয়ে যাবেন, যার যার এলাকায় চলে যাবেন এবং সেই সাথে তারা এই দিনের শিক্ষা নিয়ে এবং হেদায়েতের বয়ান শেষ দিন আখিরি মোনাজাতের দিন যে হেদায়েতের বয়ান হবে সেই হেদায়েতের বয়ানের মধ্য দিয়ে তারা দিক নির্দেশনা নিয়ে তারা নিজেদের যে আপনার ইসলাম নিজেদের যে দিন প্রচারের কাজ এবং নিজেরা শিক্ষিত হবেন এবং নিজেরা সেইভাবে কাজ করবেন এবং আখিরি জামানায় যেন আসলে এখানে এই দুনিয়া থেকে কিছু নিয়ে যান আখিরি জামানার জন্য এবং জান্নাত লাভ করতে পারেন,
আল্লাহর রাজি খুশি অর্জন করতে পারেন, সেই তাগিদেই কিন্তু আসলে তারা এখানে আপনার সেই তাগিদেই তারা আসলে ইজতেমায় এসেছেন। এবং এইখান থেকে সেই ইজতেমার যে আসলে মূল যে দাওয়াত, ইসলামের যে মূল দাওয়াত, সেই দাওয়াতটি কিন্তু আসলে আপনার তারা দেওয়ার জন্য এখানে এসেছেন। এবং এখান থেকে আসলে তারা দেশের বিভিন্ন প্রান্তে নিজ নিজ এলাকায় তারা আসলে এই দাওয়াতের কাজটি করে থাকবেন এবং তারা আপনার এই দাওয়াতের কাজটি আসলে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান, এমনটি বলেছেন, তারা প্রত্যাশা করেন। এবং সেই সাথে কিন্তু আসলে তারা এটাও প্রত্যাশা করেন যে যেন নিজেদেরকে সমৃদ্ধিশালী এবং দেশ যেন আসলে সমৃদ্ধিশালী হয় এবং সেই সাথে আসলে যত রকম আপনার অন্যায় অবিচার থেকে যেন আসলে তারা মুক্ত থাকেন, এমনটি আসলে তারা প্রত্যাশা করেন। এবং এই আপনার এখানে এসে আসলে নামাজ শিক্ষাটা যেন ভালোভাবে তারা নিতে পারেন, এমনটি আসলে তারা প্রত্যাশা করেন। এবং আল্লাহর রাজি খুশির জন্য আসলে তারা আপনার এই ইবাদত বন্দেগীতে এখানে এসে বড় জামায়াতে তারা যুক্ত হন এবং বড় জামায়াতে যুক্ত হয়ে যেন তারা আপনার আগামীর পথটা যেন আসলে আপনার সুন্দর করতে পারেন এবং নিজের জীবনকে যেন আসলে সাজাতে পারেন সেইভাবে, এবং আল্লাহ তাআলার যে ইসলামের যে পথ, ইসলামের পথে নিজেকে পরিচালিত করতে পারেন, সেটি আসলে তাদের প্রত্যাশা। এই ছিল আমার কাছে রাজধানীর টঙ্গীর তুরাগ নদীর তীর থেকে সর্বশেষ পরিস্থিতি। ইস্তেমার নিয়াজ, ধন্যবাদ আপনাকে। ইস্তেমা ময়দানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। এক দফা দাবিতে অনড় তিতুমির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে সেখানে আছেন। আমাদের সহকর্মী কায়েস রাহাত সরাসরি যুক্ত হব তার সাথে। রাহাত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আজ কি পরিস্থিতি দেখছেন, কি বলছেন আজকে শিক্ষার্থীরা, জানাবেন। ধন্যবাদ। আছি তিতুমিরের সামনে। দেখতেই পাচ্ছেন যে এখন পর্যন্ত তিতুমিরের যে ঘোষণাটা ছিল গতকালকে, যে 11টার পর থেকে তারা এখানকার যে সংশ্লিষ্ট বেশ কয়েকটি সড়ক রয়েছে, যেমন মহাখালী, আমতলী এবং গুলশানের পাশে যে সড়কটি রয়েছে, সেই সড়কটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এখান দিয়ে যেই যানগুলো যেখানে যাওয়ার কথা সেভাবে তারা যেতে পারছে। যদিও এখানে তিতুমিরের শিক্ষার্থীদের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে অনশন কার্যক্রম যেটি রয়েছে, সেই অনশন কার্যক্রম কিন্তু তারা আগের মতোই চালিয়ে যাচ্ছে। এবং এর ক্ষেত্রে তিতুমিরের শিক্ষার্থীদের এখানে যেমনটি আমরা প্রতিবার এসে দেখতে পেয়েছি যে এখানে কোনো হয়তো কলেজের ভেতর থেকে একটি মিছিল নিয়ে বের হওয়া বা এইখানে যে জমায়েত বা অবস্থানের যে ব্যাপারটি, সেটি কিন্তু এখনো এইভাবে দেখা যায়নি। যদিও তারা গতকালকে যে সিদ্ধান্ত জানিয়েছিল যে আন্দোলনের কঠোরতা বৃদ্ধির জন্য বা আন্দোলনের তীব্রতা বৃদ্ধির জন্য এখানে নতুন করে হচ্ছে যে আজকে 11টার পর থেকে তারা বিভিন্ন পয়েন্টে ব্লকেট দেওয়া হবে এবং এই পয়েন্টগুলোতে ব্লকেট করে তারা তাদের যে দাবি 6 দফা দাবি ছিল, সেখান থেকে কিন্তু তারা আজকে 3 দফা দাবির কথা বলছেন। তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের যে দাবিটি করছেন, সেই দাবি আদায়ের লক্ষ্যে এখনো তাদের যে অনড় অবস্থান সেটিতে রয়েছে। তাদের অনশন কর্মসূচি যথারীতিভাবে চলছে। যদিও এখন পর্যন্ত আমরা এখানে যান চলাচলের বিঘ্ন বা তেমন কোনো ব্লকেটের অবস্থান দেখতে পাইনি। 11টার পর থেকে এই ব্লকেটের ঘোষণাগুলো দেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে এখন 11টা বাজতে চললো এবং এখানে তিতুমিরের যে শিক্ষার্থীরা ছিল তাদের কাছ থেকে আমরা তেমন কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত পাইনি যে এই 11টার পরে তারা আসলে কোন কোন জায়গায় যাবে বা কখন আসলে এই জমায়েতটি হতে পারে বা আন্দোলনের গতিপথ কোন দিকে যেতে পারে, সেটি নিয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট যে সিদ্ধান্তটি আসার কথা সেটি কিন্তু আমরা এখানে এসে দেখতে পাইনি। তবে তাদের অনশন কর্মসূচির পাশাপাশি অন্যান্য যে কর্মসূচিগুলো ছিল সেগুলো কিন্তু তারা বাস্তবায়ন করবে বলেই যে ছাত্রছাত্রী রয়েছে তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। যদিও আজকে সরস্বতী পুজো উপলক্ষে এখানে ভেতরে যারা শিক্ষার্থী ছিলেন সনাতন ধর্মাবলম্বী, তারা ঠিকই এসেছেন এবং তাদের যে কার্যক্রমগুলো ছিল সেগুলো সেভাবেই চালিয়ে যাচ্ছেন। আমরা এখানে সকাল থেকে এসে এভাবেই একটি স্বাভাবিক যে অবস্থাটি থাকে যান চলাচল সহ অন্যান্য যে বিষয়, সেই স্বাভাবিক অবস্থা দেখতে পাচ্ছি। যদিও অনশন কার্যক্রম বা অন্যান্য যে কার্যক্রমগুলো ছিল সেগুলো কিন্তু আগের মতোই দেখা যাচ্ছে। তো তিতুমিরের যে আন্দোলন ছিল স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে, সেই আন্দোলন নিয়ে তিতুমিরের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সারা দেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা AKM নাজিম, তোফায়েল আহমেদ এবং সালে এলাহি গুটি। শুরুতে চলে যেতে চাচ্ছি চট্টগ্রামে। নাজিম, পূজা মণ্ডপে ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন? অঞ্জলি দেওয়া হয়েছে কিনা জানাবেন বিস্তারিত। সরস্বতী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি চলছে, তার সবগুলো বিশ্ববিদ্যালয় কলেজে কিন্তু এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। আমরা সকাল থেকে কয়েকটি কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিচ্ছি এবং ঘুরে দেখেছি, এগুলোতে কিন্তু যে পূজা সেটি চলছে সকাল থেকে। আমরা যেটা দেখেছি এখানে নগরের চ্যাম্পিয়ন হল এলাকায় এখানে
11টি পূজা মণ্ডপ রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 11টি যে পূজা মণ্ডপ সেখানে কিন্তু পূজা শুরু হয়েছে। বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে কিন্তু সকাল থেকে যে পূজা সেটি এখানে চলছে। এই পূজায় এবার কিন্তু বিভিন্ন থিমে যে 11টি পূজা মণ্ডপ সেটি বিভিন্ন থিম এখানে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি এবার পূজা সবচেয়ে বেশি কিন্তু তারুণ্যের উৎসব দেখা যাচ্ছে। তারুণরাই, যারা তরুণ এবং শিশু থেকে শুরু করে তরুণরাই কিন্তু বেশি এই পূজায় তাদের লক্ষণীয় বলা যায়। বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই পূজায় আসছেন এবং তাদের যে ধর্মীয় আনুষ্ঠানিকতাগুলো সেগুলো তারা পালন করছেন। বিশেষ করে যে বিদ্যাদেবীর পুজো, সেই তাদের যে জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য বা শিশু থেকে কিশোর পর্যন্ত বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবগুলো জায়গায় তাদের বিদ্যার যে একটি ধ্যান সেটি যেন তারা কাজ করতে পারে এবং জ্ঞানের পরিধি বাড়াতে পারে, সেই জন্য কিন্তু তারা তাদের যে প্রার্থনা কামনা তারা সেটি চাচ্ছেন। এবং তারা যেটি বারবার বলছেন যে অসাম্প্রদায়িক বাংলাদেশে যেন সব শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ধরনের যে মিলেমিশে বন্ধনের মধ্যে বসবাস করতে পারেন এবং তাদের যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। এখন এখানে কিন্তু 11টি বিশ্ববিদ্যালয়ের 11টি পূজা মণ্ডপ রয়েছে। এখানে বিশেষ করে চট্টগ্রাম আইন কলেজ, সাধারণ ইউনিভার্সিটি এবং উমরগনি এমইএস কলেজ সহ আরো বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের যে 11টি পূজা মণ্ডপ সেটি এখানে রয়েছে এবং এই 11টি কিন্তু পূজা মণ্ডপে আলাদা করে ভিন্ন ভিন্ন থিমে কিন্তু এগুলো সাজানো হয়েছে এবং এসবেই সবচেয়ে বেশি তরুণীরা কিন্তু এই পূজা রয়েছেন এবং এখানে পিঠা উৎসব থেকে শুরু করে বিভিন্ন আনুষ্ঠানিকতা চলছেন। বিশেষ করে এই পূজায় কিন্তু যারা তরুণরা রয়েছেন তাদের মধ্যে আলাদা আলাদা একটি আকাঙ্ক্ষা আমরা দেখি। তারা কারণ সেই বিদ্যা দেবীর যে পূজা, তাদের বিদ্যার জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য শিশু থেকে তরুণ পর্যন্ত কারণ যেই জ্ঞানের প্রয়োজন হয় সেই জ্ঞান আহরণের জন্য কিন্তু তাদের এই পূজা। সেইটিতে তাদের যে ঢল আমরা দেখেছি, যারা অভিভাবকরা এসেছেন কিশোর তরুণদের সাথে তাদেরও কথা বলছি, তাদের যে ছেলে সন্তান যে জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য কিন্তু তাদের এই আনুষ্ঠানিকতা। আমরা যেখানে চট্টগ্রাম আইনজীবী পরিষদের যেই পূজা অর্চনা সেটি আমরা দেখছি। এখানে যেটি আমরা দেখছি, এখানে তরুণদের পাশাপাশি বিভিন্ন কিশোরীরাও রয়েছে। তাদের যেই পূজার আনুষ্ঠানিক কার্যক্রম সেটাও কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। নগরের পাশাপাশি কিন্তু জেলার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এই সরস্বতী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। পাশাপাশি নিরাপত্তায় কিন্তু কোনো ঘাটতি নেই। আমরা পূজার মণ্ডপগুলোতে দেখেছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাদা পোশাকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, কঠোরভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করছেন, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন না হয় সেই জন্য কিন্তু তারা কাজ করছেন। পাশাপাশি পুজো উদযাপন পরিষদের যারা নেতারা রয়েছেন তাদের সাথে কিন্তু সমন্বয় করে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন ধরনের নিরাপত্তায় তারা কাজ করছেন, কারণ কোনো ধরনের যেন সহিংসতা না হয় সেই জন্য কিন্তু পূজা কমিটি থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যরা কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন এবং আমরা দেখেছি পূজা মণ্ডপের মুখে কিন্তু সাধারণ মানুষ কিন্তু পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন। আমরা একটু কথা বলবো, আপনি যদি একটু বলতেন আজকে তো সরস্বতী পূজা, যদি একটু মানে একটু কথা বলার চেষ্টা করবো একজন দর্শনার্থীর সাথে, যে তার আসলে যে পূজা সেটি কিন্তু তাদের যে বিভিন্ন থিম চলছে, যে থিমে চলছে সেটি শুরু চলছে এখনো, এটা চলবে দুপুর পর্যন্ত। এতে করে সাধারণ মানুষের মাঝে এবং বিশেষ করে সরঞ্জামাবলম্বীদের যারা তরুণ কিশোররা রয়েছেন তাদের মাঝে আলাদা একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে। এই পূজার মধ্যে দিয়ে কিন্তু নগরীর যতগুলো বিশ্ববিদ্যালয় কলেজ সবগুলোতে কিন্তু পূজা চলছে। এতে করে যারা তরুণ কিশোররা তাদের যে জ্ঞানের পরিধি সেটি কিন্তু আরো বাড়ানোর জন্য তারা বাড়ানো দিচ্ছেন। আমরা এখন চলে যাবো কিশোরগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী, আর তিনি জানাবেন এবার বিস্তারিত। জি, আমি আসলে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজ। সেখানে কিন্তু প্রতি বছরই কিন্তু এখানে যে বিদ্যাদেবীর যে আরাধনা, যে সরস্বতী পূজা কিন্তু সেটি অনুষ্ঠিত হয়। আজ সকাল 8টা থেকেই কিন্তু পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা সকাল থেকে আসলে দেখছিলাম যে এখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে তাদের যে পূজার যে আনুষ্ঠানিকতা তারা এখানে করছেন এবং দেবীকে অঞ্জলি প্রদানের মাধ্যমে কিন্তু তারা তাদের যে সরস্বতী পূজার যে আনুষ্ঠানিকতা শুরু করেছেন। আমরা
আমরা আসলে এবার শিক্ষার্থীদের সাথে কথা বলে আসলে যেটি জানতে পেরেছি, তারা আসলে যেমনটি বলছেন যে বিদ্যা দেবীর এবার তাদেরকে সঠিক বিদ্যা বুদ্ধি দিয়ে কিন্তু সারা বছর একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা আসলে শিক্ষার্থীরা করছেন। আমরা এছাড়াও আমরা কিশোরগঞ্জের আরো বেশ কয়েকটি পূজা মণ্ডপে আমরা সকাল থেকে ঘুরছিলাম, সেখানেও কিন্তু আজ সকাল থেকে যেই মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চম তিথিতে যেই দুর্গা এই সরস্বতী পূজার যেই আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আসলে শুরু হয়েছে। তো এখন আমার দেখতে পাচ্ছেন যে আসলে এখানকার যে কিশোরগঞ্জের যে সরকারি গুরুদয়াল কলেজ সেখানে কিন্তু আনুষ্ঠানিকতা কিন্তু চলছে। আমরা আসলে একটু কথা বলতে চাই যে কি এখানকার যে পূজা উদযাপন যে কমিটি রয়েছে গুরুদয়াল সরকারি কলেজের আহ্বায়ক অধ্যাপক স্বপন কুমার ঘোষের সাথে। আসলে এবার আসলে আপনাদের এই বিদ্যাদেবীর কাছে এই বছর নতুন বাংলাদেশে চাওয়া পাওয়াটা আসলে এটা তো বিদ্যাদেবীর পূজা। আমরা প্রতি বছরের ন্যায় এবারও গুরুদয়াল সরকারি কলেজে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। আমরা বরাবরের ন্যায় এবারও বেশ সাড়া পেয়েছি এবং ভক্তবৃন্দ, পূজারীবৃন্দ, শিক্ষার্থীরা সবাই উপস্থিত হয়েছে। অত্যন্ত সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে পূজা উদযাপিত হচ্ছে। আমরা চাই ভবিষ্যৎ এই দেশের ছাত্রছাত্রী মানে সুন্দর শিক্ষায় জ্ঞানের আলোকে উদ্ভাসিত হোক, তাদের সমস্ত কলঙ্ক, তাদের সমস্ত অশুভ চিন্তা দূর হয়ে যাক, আমরা এটাই আশা করি। এবং একটা স্বাধীন, একটা সুন্দর রাষ্ট্র তাদের জ্ঞানের আলোকে আলোকিত হয়ে এই দেশ মানে উন্নতি লাভ করুক, এটাই আমাদের কাম্য। আমরা দেবীর কাছে এটাই আরাধনা করি। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি শুনছিলেন, আসলে তিনি আসলে যেমনটি বলছেন যে বিদ্যাদেবী এই সকল অশুভ শক্তি বিনাশ করে যে নতুন বাংলাদেশ শেষের বিনির্মাণের প্রত্যাশা তিনিও করছেন। এছাড়া কিন্তু পূজা মণ্ডপের যে পরিস্থিতির আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা বলি, যে এখান থেকে সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব যে এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং অত্যন্ত নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু এখানকার যে পূজা সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল মূলত কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। এখন আমরা চলে যাব মৌলভীবাজারে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সালে এলাহি, তিনি জানাবেন সেখানকার সরস্বতী পূজার সর্বশেষ খবর। হ্যাঁ, ধন্যবাদ। মাঘ মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর ন্যায় এবারও মৌলভীবাজার জেলায় বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলায় শুরু হয়েছে সরস্বতী পূজা। সরস্বতী পূজাটি হচ্ছে দেবী শিক্ষা লাভের জন্য দেবীর কাছে আরাধনা এবং বাণী লাভের জন্য আরাধনায় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলায় এই সরস্বতী পূজা শুরু হয়েছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই চায়ের দেশ মৌলভীবাজারের চা বাগানগুলায় যেগুলো রয়েছে অনেক চা বাগানের শিক্ষা প্রতিষ্ঠান নেই। সেই সব শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে সেখানে যে মন্দির রয়েছে সেই মন্দিরগুলায় সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ মৌলভীবাজার জেলার 7টি উপজেলায় প্রায় 1000-এর অধিক পূজা মণ্ডপে এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলায় এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমি কথা বলেছিলাম শিক্ষার্থীর সাথে, শিক্ষার্থী আমাদের বলেছেন তারা প্রতি বছর শিক্ষা লাভের জন্য এবং আলোকিত জীবন গড়ার জন্য তারা প্রত্যাশা চান এবং প্রার্থনা করেন দেবীর কাছে, সরস্বতীর কাছে, যাতে আগামীতে তারা আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই মৌলভীবাজারের যে এবারে প্রতি বছরের ন্যায় শান্তিপূর্ণভাবে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে জাঁকজমকপূর্ণভাবে। এবং সরস্বতী পূজা উপলক্ষে চা বাগানগুলায় যেমন মন্দিরে চলছে পূজা অর্চনা এবং পুষ্পাঞ্জলি সহ আলোকসজ্জা সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এবং বিকালে নেওয়া হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এই হচ্ছে মৌলভীবাজারের সরস্বতী পূজা নিয়ে সর্বশেষ। কিছুতেই থামছে না ধলেশ্বরী নদী দখল ও দূষণ। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমিত সরকার। সুমন, নদী দখল ও দূষণ রোধে প্রশাসনের কতটুকু তৎপরতা দেখছেন? চৈতি, আসলে আপনি যেমনটি বলছিলেন মুন্সিগঞ্জ কিন্তু পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি নদী বেষ্টিত আসলে মুন্সিগঞ্জ জেলা। এখানে কিন্তু দিন দিন কিন্তু আপনার এই নদী দূষণ এবং কলকারখানাগুলি কিন্তু আপনার দখলের মতো পায়তারা করছে, যে প্রতিদিন কিন্তু তারা নদীতে বর্জ্য ফেলে কিন্তু এখানে পরিবেশ নষ্ট করছে। আমি কিন্তু
কিন্তু এখানে এখন দাঁড়িয়ে আছি ধলেশ্বরী নদীর পারে। এখানে কিন্তু আগে কিন্তু প্রতিদিন মানুষ এখানে গোসল করত এবং এখানকার পানি কিন্তু নিয়ে তারা রান্না বান্না সহ পরিবারের সব কাজে লাগাতো। এই নদীতে কিন্তু একসময় টলমলে পানি ছিল, এখানকার পানি রান্নার কাজে ব্যবহার করত, মানুষ গোসল করত। সব কিন্তু এখন আসলে স্মৃতি হয়ে দাঁড়িয়েছে। সিমেন্ট ফ্যাক্টরি সহ বিভিন্ন কলকারখানার ডাস্ট ও বর্জ্য দিয়ে কিন্তু ধলেশ্বরীর যে পানি আছে সেগুলি কিন্তু প্রায় নষ্ট হয়ে গেছে। নদীর তীরে কিন্তু ক্রমাগত কিন্তু যে বিভিন্ন কলকারখানাগুলি আছে তারা কিন্তু আস্তে আস্তে ভরাট করে কিন্তু এই নদী আসলে ছোট হয়ে যাচ্ছে। তো আসলে এখানে আমি একজনের সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন আসলে দখল হয়ে যাচ্ছে এবং আগে নদীতে মাছ শিকার হতো, এইগুলি কি আসলে চোখে পড়ে কিনা একটু বলুন। না, আগের মতো তো এখন মাছ শিকার হয় না। সব মিল ফ্যাক্টরি এই যে পাশাপাশি আগায় নিতেছে, নেওয়ার পরে তো এখন মনে করেন যে সবকিছু খাল, এখন মনে করেন যে নদীতে এখন ঝিলে পরিণত হয়ে গেছে, ছোট ঝিলের মতো। এখন পরিবেশটাও নষ্ট, না পানির অবস্থা কি, মাছ থাকবে কোত্থেকে, মাছের তো কোনো ইয়ে নেই। আগে কি এই পানি কেমন ছিল? আগে তো পরিষ্কার ছিল, যে যখন কোম্পানিগুলো ছিল না, কোম্পানি দূরে ছিল, এই তখন ময়লা পানি আসতো না, পানি পরিষ্কার ছিল, মাছ আসতো, মাছ ধরতাম। এখন তো আর সেটা নাই। এখন আস্তে আস্তে যেটুকু আছে এটুকু মানে দখলের চেষ্টায় আছে ওরা। জি ধন্যবাদ। আসলে আপনি যেমনটি শুনছিলেন এখানে কিন্তু বলছেন যে নদীর পানি কিন্তু আসলে আস্তে আস্তে এই কোম্পানিগুলি নষ্ট করে দিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো এখানে আমি আরেকজনের সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে এখানে দখল করছে নদীগুলি আসলে বলতে পারলাম না। জি ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন যে মুন্সিগঞ্জের কিন্তু আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলেছি। তারা কিন্তু আসলে জানিয়েছেন যে তারা কিন্তু কোনো অভিযোগ পেলেই কিন্তু আসলে তারা অভিযান করেন এবং সেখানে কিন্তু তারা জরিমানার মতো ঘটনা করে। এবং আমি আরেকটু বিষয় জানিয়ে রাখি, বিআইডব্লিউটি এর তারা কিন্তু গত বছরে কিন্তু নদীর তীরবর্তী এলাকা কিন্তু উচ্ছেদ অভিযান করলেও সেটি কিন্তু আসলে আস্তে আস্তে কিন্তু আবার সেই আগের রূপ দেখতে পাচ্ছি বলে আমরা এখানে দেখেছি। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের ধলেশ্বরী পাড় থেকে নদী দখল এবং দূষণের সবশেষ খবর। চৈতি। সুমন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুমিত সরকার। সুমন, এদিকে আলু উৎপাদনে দেশের অন্যতম জেলা জয়পুরহাটে ভরা মৌসুমেও আলুর কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসানে কৃষকরা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা। কথা বলবো তার সাথে। রেজা, কৃষকদের কথা চিন্তা করে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন? হ্যাঁ চৈতি, আমি এখন দাঁড়িয়ে আছি কালাই উপজেলার, এটা হচ্ছে বেগুনগ্রাম কাথাইল বিস্তীর্ণ আলুর মাঠে। এই মাঠে কিন্তু এই উপজেলা আলু উৎপাদনের বা পুরো জেলাতেই কিন্তু আলু উৎপাদন, তার মধ্যে কালাই উপজেলার তো সবচেয়ে বেশি আলু উৎপাদন হয়। তো আমি একটা বিষয় জানিয়ে রাখি যে বাংলাদেশের আলু উৎপাদনের ক্ষেত্রে অন্যতম জেলা অর্থাৎ বৃহৎ জেলার মধ্যে যে 2-3টি জেলা আছে তার মধ্যে দ্বিতীয় অবস্থানে এই জয়পুরহাটের এই জয়পুরহাট জেলা। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানকার যে কৃষক যে আলু উৎপাদনের সময়, এই আলু লাগানোর সময় যে কৃষকদের যে আলুর বীজ এবং সার যে একটা তারা যে অভিযোগ করে জানিয়েছেন যে একটা সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু আলুর যখন বীজ 2600-2800 টাকা বীজের দাম থাকে, কিন্তু তারা কিন্তু 5000 টাকা পর্যন্ত 5500 টাকা পর্যন্ত আলুর বীজ কিন্তু কিনেছে এবং সারও কিন্তু প্রায় 1000-1500 টাকা পর্যন্ত সার সংকট দেখিয়ে কিন্তু সার তাদের কিনে আলু উৎপাদন করেছে। কিন্তু সবচেয়ে দুঃখের খবর হচ্ছে যে কৃষকরা যেটি
অভিযোগ করে জানিয়েছেন যে আজকে কিন্তু আলুর বাজার 8 থেকে 10 টাকা এই যে সাদা ক্যারেট আলু বিক্রি হচ্ছে এবং লাল ক্যারেট আলু 10 টাকায় বিক্রি হচ্ছে এবং যে গুটি আলুটা সর্বোচ্চ 15 টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রি হচ্ছে। তো সর্বোপরি বলা যায় যে কৃষকরা যখন আলু লাগায় তখন তারা বেশি দামেই পড়ে যায়, অর্থাৎ 1 বিঘা আলু লাগাইতে কিন্তু তারা যেটি জানিয়েছেন যে 40 থেকে 50,000 55,000 টাকা পর্যন্ত আলু 1 বিঘাতে লাগাতে তাদের খরচ হয়। কিন্তু এখন আলু বিক্রি হচ্ছে আপনার তারা যেটি জানিয়েছেন 20 থেকে 30,000 টাকার মধ্যে। তো তারা বলছেন যে এই যে মোটামুটি একটা লোকসানের মধ্যে কিন্তু তারা এই আলু বিক্রি করছেন। তো আমি একজন এখানকার ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানতে চাই যে আসলে আপনি তো আলু ব্যবসায়ী, জি আলুর বাজার কম কেন? বাজার কম, এটা অন্যান্য সব এলাকাতে একসঙ্গে আলু উঠতেছে, হ্যাঁ, এই কারণে বাজার কম। কি কারণে কম? কম উৎপাদন বেশি, দেশের বাইরে যাওয়ার কোনো পোষ নাই, এই কারণে আলুর দাম কম। তো এখানে আরেকজন কৃষকের সাথে আমি একটু কথা বলে জানতে চাই যে আপনি তো কৃষক। না ভাই, আমি আলু কিনছি। আচ্ছা, কৃষক আপনি, আপনাদের উৎপাদন খরচ কৃষক আপনি জানাবেন যে আলু আসলে আপনারা কত টাকা আপনাদের খরচ হয়েছে আর কত টাকা বিক্রি হচ্ছে? আমাদের 1 বিঘাতে জমিতে প্রায় 50 থেকে 55,000 টাকা খরচ, আর আমরা আলু বিক্রি করতেছি বর্তমানে 25 থেকে 28,000-এর মধ্যে। এরকম আমাদের অনেক লস, 20 থেকে 22,000 টাকা প্রতি বিঘায় লস আমাদের। আমরা কৃষকরা নাই, আমরা ওই যে আলু লাগানোর সময় বীজও কম দামে পাই না, সারও কম দামে পাই না। সিন্ডিকেট সব জায়গায় সিন্ডিকেট। আমাদের আলু বিক্রি করার সময় সিন্ডিকেট। আজকে আলু 8 টাকা কেজি পাওয়া যাচ্ছে, এখানে জয়পুরহাটে 8 টাকা কেজি পাওয়া যাচ্ছে আলু। তাহলে আমরা কৃষকরা কোথায় যাব? কেন কম বিক্রি হচ্ছে? এখন আলু উৎপাদন আগেতে বেশি, দ্বিতীয়ত সরকার বিদেশে যেতে দিচ্ছে না। বিদেশে যদি আমদানি করতে কিংবা ইনপুট করতে, তাহলে হয়তো আমরা আরো হয়তো 2 টাকা লস থেকে বাঁচতাম। ধন্যবাদ। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে এই যে আমাদের গত মৌসুমে আলুর দাম কিন্তু এই সারা দেশেই বেশি হওয়ার কারণে, অর্থাৎ আমরা খুচরা বাজারে যে আলু 80 টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়েছে, আমাদের জয়পুরহাট বাজারে কিন্তু 80 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এ কারণে কিন্তু সরিষা আবাদ গতবারে বেশি ছিল, সেই সরিষা আবাদ কিন্তু এবারে এই কৃষকরা কম করেছে, আলুর দিকে ঝুঁকে পড়েছেন। তো এবং যেটি এটা কৃষি বিভাগ যেটি জানিয়েছেন যে আসলে তারা নিয়মিত মনিটরিং, কৃষি বিপণন যে সরকারি সংস্থাগুলো আছে মনিটরিং করেন, কিন্তু আসলে এটা বৃহৎ পরিসরে এখানে চাষাবাদ হয়, এই কারণে কিন্তু তারা মনিটরিং ব্যবস্থাটা অত জোরদার না এখানকার যে কৃষক যারা তারা জানিয়েছেন। তো সর্বোপরি বলা যায় যে কৃষকরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্তের মধ্যেই তারা যে অভিযোগ করেছেন যে ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন, তারা এই ফসল তুলে তারা কিন্তু মজুত করে রাখতে পারছেন না। কারণ কি যে তারা এই ফসলে বিক্রি করে তারা ধান লাগাবেন। এবং পাশাপাশি আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে কোল্ড স্টোরের যে ভাড়া, অর্থাৎ মজুত করার জন্য এখানে 17টি জেলায় কোল্ড স্টোর আছে, এই 17টি কোল্ড স্টোর কিন্তু যে ভাড়া, এবারে কিন্তু কোল্ড স্টোর ভাড়া বেশি হয়েছে। তো বলা যায় যে কোল্ড স্টোরে ভাড়াও বেশি, সার বীজের দামও বেশি, আলু বিক্রি কম দামে হচ্ছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই আলুর বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। রেজা, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে জয়পুরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রেজল করিম। রেজা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে আমৃত্যু গণ অনশনের দাবিতে বসা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে 20 ঘন্টা পর কর্মসূচি স্থগিত করেছেন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। ইমন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কি আশ্বাস দিয়েছে শিক্ষার্থীদের, এখন সেখানে কেমন পরিস্থিতি বিরাজ করছে জানাবেন? চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নতুন রেজিস্ট্রার ভবন আছে এখানে, এবং গতকাল 11টা থেকে বেলা 11টা থেকে কিন্তু এই জায়গাটিতেই শিক্ষার্থীরা, অর্থাৎ যারা এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষাটি সেটিতে যে পোষ্য কোটাটি ছিল সেটি সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে কিন্তু এই স্থানটিতেই বিশ্ববিদ্যালয়ে যারা বিগত দিনে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন সেই সমস্ত শিক্ষার্থীরা কিন্তু তারা এখানে অবস্থান করেছিলেন, এবং তারা যেটি বলছিলেন
যেই কোটার বিরোধেই এত বড় আন্দোলন সংঘটিত হলো, বাংলাদেশে এত রক্তপাত হলো, তারপরেও কেন বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সেই কোটাটি থাকবে, সেটি যে কোনো কোটাই হোক না কেন, সেই কোটাই কিন্তু বাতিলের দাবিতে তারা আমৃত্যু অনশনে বসেন এবং সেটি চলে আজকে ভোর 7টা পর্যন্ত। এর আগে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য তিনি 5:45 নাগাদ এখানে আসেন এবং তারা শিক্ষার্থীদের যে সমস্ত শিক্ষার্থীরা এই গণ অনশনে বসেছিলেন সেই সমস্ত শিক্ষার্থীদের অনশন ভাঙান তিনি জুস পান করিয়ে, এবং তারপরে তিনি আশ্বাস দেন যে তিনি শ্রমিক কর্মচারীদের সাথে, শিক্ষক কর্মচারীদের সাথে তিনি বসবেন। তারপরে কি সিদ্ধান্ত হয় সেটি কিন্তু বেলা 3টা নাগাদ তাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমরা যারা অনশনে ছিলেন সেই শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে সম্পূর্ণরূপে এই যে পোষ্য কোটাটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের, এটি তারা বাতিল চান এবং তারা চান যে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন এবং তাদের যে মেধা রয়েছে সেই মেধার জোরেই যেন তিনি তার যোগ্য স্থানে উঠে আসতে পারেন, কোনো কোটা যেন এর মধ্যে বাধা হয়ে না দাঁড়ায় এবং কোনো কোটা দ্বারা যেন কোনো কাউকে বিবেচিত না করা হয়, সেই দাবিতেই কিন্তু তারা এখানে আন্দোলন করে আসছিলেন। এবং তারা বলছেন যে বিকাল 3টা নাগাদ প্রশাসনের পক্ষ থেকে যে সিদ্ধান্তটি জানানো হবে সেটিও যদি কোনোভাবে সেটির মধ্যে দিয়েও যদি কোনোভাবে কোটাকে রাখার চেষ্টা করা হয়, পুনরায় কিন্তু তারা আবার সেই আন্দোলনে, অর্থাৎ আমৃত্যু যে গণ অনশনে তারা ছিলেন সেটিতে কিন্তু তারা আবার পুনরায় কিন্তু তারা এখানে অবস্থান করবেন। তো এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেই শিক্ষার্থীরা যে আমৃত্যু অনশন করছিলেন সেটি কিন্তু তারা আজকে সকাল 7টা নাগাদ তুলে নিয়েছেন। গতকাল বেলা 11টা থেকে কিন্তু তাদের এই আন্দোলনটি শুরু হয়েছিল। চৈতি। ইমন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী জওয়ান ইমন। নিয়ম নীতি তোয়াক্কা না করে নির্মাণ হচ্ছে নোয়াখালী জেলা তথ্য ভবন। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। কথা বলবো তার সাথে। সুজন, তথ্য ভবন নির্মাণে কি ধরনের অনিয়ম দেখতে পাচ্ছেন জানাবেন। চৈতি, যেমনটি বলছিলেন যে নোয়াখালীতে যে তথ্য কমপ্লেক্স যেটি রয়েছে সেটি নির্মাণে ব্যাপক অনিয়মের কথা, তা আপনাকে শুরুতেই যদি জানিয়ে রাখতে চাই যে নোয়াখালী জেলা আধুনিক তথ্য কমপ্লেক্স যেটি নির্মাণ হচ্ছে সেটির কাজ পাওয়া থেকে শুরু করে নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদার গোলাম মুর্তজা মুন্নার বিরুদ্ধে। তো প্রথম যে অভিযোগটি রয়েছে, এই কাজের জন্য যে ধরনের অভিজ্ঞতা দরকার সেই ধরনের কোনো অভিজ্ঞতা সনদ ছাড়াই কিন্তু তিনি কাজটি বাগিয়ে নিয়েছেন। কিন্তু গণপূর্ত সূত্রে যেটি জানতে পেরেছি যে আসলে ঠিকাদার গোলাম মুর্তজা মুন্না যে সনদটি দাখিল করেছেন এটি আসলে জাল এবং ভুয়া সনদ তিনি দাখিল করে কাজটি বাগিয়ে নিয়েছেন, প্রায় 15 কোটি টাকার কাজ। তো এই কাজটি 2023 সালে তিনি বাগিয়ে নিল, কিন্তু আজ পর্যন্ত তিনি কিন্তু যে কাজটি চালিয়ে যাচ্ছেন। তো এই কাজে তাকে সহায়তা করেছিলেন তৎকালীন নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব এবং আরেক সহযোগী হিসেবে কাজ করেছেন যে বর্তমানে যিনি কর্মরত রয়েছেন বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক। তো একটি কথা প্রচলিত রয়েছে যে যেটি জানতে পেরেছি যে উপবিভাগীয় প্রকৌশলী এমদাদুল হক আসলে যে ঠিকাদার গোলাম মুর্তজা মুন্নার যোগ সাজসে বা সহায়তায় এই কাজটি করছেন বলে আমরা জানতে পেরেছি। তো আসলে এই কাজে যে ধরনের অভিজ্ঞতা থাকার কথা ঠিকাদারের, বর্তমান ঠিকাদার যিনি কাজটি করছেন যে তিনি আসলে যে অভিজ্ঞতা সনদ ছাড়াই কাজটি করেছেন, এক্ষেত্রে নোয়াখালীতে তীব্র প্রতিক্রিয়া রয়েছে। আসলে গোলাম মুর্তজা মুন্নার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। তিনি বিগত আওয়ামী সরকারের সময় যে বিগত আওয়ামী লীগ নেতাদের সাথে একত্রিত হয়ে বিভিন্ন কাজ বাগিয়ে নিয়েছে। বর্তমানে তিনি বিএনপি কিছু নেতা ছত্রছায়া এসে আবার একই কাজে শুরু করছেন। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো নোয়াখালীর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে গোলাম মুর্তজা মুন্নার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠেছে বা তথ্য কমপ্লেক্সে যে অনিয়মের অভিযোগ উঠেছে, এটার বিরুদ্ধে গণপূর্ত বিভাগ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? এটা গণপূর্ত প্রধান প্রকৌশলী কর্তৃক একটা তদন্ত কমিটি গঠন করেছে। এটা বিষয়টা তদন্তাধীন আছে, তদন্ত শেষে বিষয়টা পরিষ্কার জানা যাবে, এখন কিছু বলা যাচ্ছে না। উপবিভাগীয় প্রকৌশলী এমদাদুল হকের বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কিনা বা তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিনা? না, এটা তার বিরুদ্ধে আলাদা কোনো তদন্ত না, এটা তদন্ত যেহেতু দেওয়া হয়েছে, তদন্ত করার পরেই বিষয়টা বলা যাবে, এখন এই ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। বিষয়টা
ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছিলেন যে নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান যে এই বিষয়ে যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, খুব শীঘ্রই তদন্ত কমিটি তাদের রিপোর্ট দিলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ হচ্ছে নোয়াখালী তথ্য কমপ্লেক্স নিয়ে আমার কাছে সর্বশেষ। চৈতি। সুজন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাওলা সুজন। এবং এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।